একটি নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে ঘন্টায় 18 কিলোমিটার। ঘন্টায় 18 কিলোমিটার এবং প্রতিকূলে প্রতিকূলে 6 কিলোমিটার। নৌকাটি কোন দিকে চালনা করলে নৌকাটি কোন দিকে চালনা করলে নৌকাটি কোন দিকে চালনা করলে তা সোজা অপর পারে পৌঁছাবে। তা সোজা অপর পারে পৌঁছাবে। তা সোজা অপর পারে পৌঁছাবে। এবং নৌকার বেগ কত? এবং নৌকার বেগ কত? এবং নৌকার বেগ কত? দেখো, একটি নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে ঘন্টায় 18 কিলোমিটার এবং প্রতিকূলে বলা আছে 6 কিলোমিটার। নৌকাটি কোন দিকে চালনা করলে তা সোজা অপর পারে গিয়ে পৌঁছাবে। এবং নৌকার বেগ সোজা অপর পারে গিয়ে পৌঁছানো মানে কি? প্রস্থ বরাবর যাওয়া। নদীর প্রস্থ বরাবর কি যাবে? সোজাসুজি অতিক্রম করা মানে কি? স্থূল কোণে যাত্রা করা। সোজাসুজি বুঝতেছ না? সোজাসুজি অতিক্রম করা মানে কি? কম দূরত্ব অতিক্রম করা। এর সব লেকচার খেয়ে ফেলছো। সোজাসুজি অতিক্রম করা মানে কি? স্থূল কোণে যাত্রা করা, এবং এটাকে বলা হয় সোজাসুজি দূরত্ব অতিক্রম করা অথবা কম দূরত্বে নদী পার হওয়া, এটা বলা হয়। এর আগের দিন কিন্তু বলে দিছিলাম, তাই না? এখানে কি বলা হয়েছে? সোজা অপর পারে গিয়ে পৌঁছাবে। তাহলে সোজা অপর পারে গিয়ে কখন পৌঁছায়? যখন সে স্থূল কোণে যাত্রা শুরু করে। নৌকার স্রোত কি করে? ওকে ধাক্কা দিয়ে তোমার সোজা দিকে নিয়ে যেতে সহায়তা করে, তাই না? দেখো, তোমাকে বলা হচ্ছে একটি, প্রথমে দেখো কন্ডিশনগুলো দেখো, দুইটা কন্ডিশন বলা আছে। নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে ঘন্টায় 18 কিলোমিটার। স্রোতের অনুকূল মানে কি? স্রোতও যেদিকে নৌকার বেগও সেই দিকে, অর্থাৎ নৌকাও সেদিকে, এটাকে বলা হয় অনুকূল। অর্থাৎ এইরকম ধরো এইটা হলো নদী, তো এইটা নৌকা, তো নৌকা যাচ্ছে সামনের দিকে। নৌকার বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। ভি দ্বারা প্রকাশ করি। তাহলে নৌকার বেগ ভি। আর সামনের দিকে কি আছে? স্রোত আছে না? স্রোত তো অলওয়েজ কি হবে? সামনের দিকে যাবে। স্রোত অলওয়েজ সামনের দিকে। তাহলে স্রোতের বেগ আমরা ইউ দ্বারা প্রকাশ করি। নৌকার বেগ ভি, স্রোতের বেগ ইউ। একই দিকে না? দেখো তো, স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে। তাহলে এখানে লব্ধি কত হবে? স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে দেখি বলো তো। স্রোতের অনুকূলে, যখন নৌকা স্রোতের অনুকূলে যাচ্ছে, তখন নৌকার যে বেগ তার সাথে কিন্তু স্রোতের বেগ কি হবে? যোগ হয়ে যাবে না? স্রোতের অনুকূলের জন্য কি হয়ে যায়? যোগ হয়ে যায়। আর স্রোতের প্রতিকূল মানে কি? স্রোত যেদিকে নৌকা তার বিপরীত দিকে, তখন কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে লেখো, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে দেখো, স্রোতের অনুকূলে তোমাকে দেওয়া আছে নৌকার বেগ স্রোতের অনুকূলে ঘন্টায় কত? 18 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ, নৌকার বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগ, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? ইউ প্লাস ভি দ্বারা না? স্রোতের অনুকূলে নৌকার বেগ অর্থাৎ স্রোত যেদিকে নৌকাও সেই দিকে, তার মানে দুইটা বেগ কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। মানে একই দিকে থাকলে কি হয়ে যায়? যোগ হয়ে যায় না? একই দিকে থাকলে যোগ হয়ে যায়। তার মানে ভি প্লাস ইউ সমান সমান কত? 18। এটা 18 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, এইভাবে রেখে দাও, সমস্যা নেই। 18 দেওয়া আছে।
কি কেন 6 কেন যোগ দিবা? ওটা তো প্রতিকূলে। এটা কি অনুকূলে না? অনুকূল মানে কি নৌকা যেদিকে স্রোত সেই দিকে, তাহলে নৌকার বেগ সামনের দিকে ভি, স্রোতের বেগ সামনের দিকে ইউ, দুইটা একই দিকে হলে কি হয়? যোগ হয়ে যায় না? স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে ভি প্লাস ইউ, শুধু ভি না, এটা তো শুধু নৌকার বেগ, বাট যখন স্রোতের অনুকূলে বলবে তখন কি হয়ে যাবে? স্রোতের বেগটা নৌকার বেগের সাথে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ ভি প্লাস ইউ, এটার মান কত দেওয়া আছে? 18 কিলোমিটার পার আওয়ার বলা হয়েছে। দেখো ঘন্টায় 18 কিলোমিটার, তার মানে কি 18 কিলোমিটার পার আওয়ার না? আচ্ছা, এখন স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। আচ্ছা, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। প্রতিকূলে নৌকা চালানো এটা বলতে কি বুঝো দেখি বলো তো? হ্যাঁ, খেয়াল করো, প্রতিকূলে নৌকা চালানো মানে হলো এই যে দেখো এইটা স্রোত, এটা সাপোজ সামনের দিকে, এটা তো অলওয়েজ সামনের দিকেই হয়। এখন নৌকাটা আমরা ধরে নিলাম এর বিপরীত দিকে যাচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে। এখন স্রোতের প্রতিকূলে নৌকার বেগ তাহলে কি হবে দেখি বলো তো? অনুকূলে নৌকার বেগ ছিল ভি প্লাস ইউ, কারণ স্রোত একই দিকে ছিল, নৌকার সাথে একই দিকে ছিল। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কি হবে? ভি মাইনাস ইউ না ইউ মাইনাস ভি? হ্যাঁ, ভি মাইনাস ইউ। কে কয়জন ভি মাইনাস ইউ আর কয়জন ইউ মাইনাস ভি দেখি বলো? এটা ভুল করা দরকার আছে, এখন ভুল করলে পরে আর ভুল করবা না। বলো, ভি মাইনাস ইউ না ইউ মাইনাস ভি? কয়জন ভি মাইনাস ইউ? হাত তোলো। ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ, হ্যাঁ, তাহলে 3-4 জন ভি মাইনাস ইউ। তারপর ইউ মাইনাস ভি কারা কারা? তোমরা হলো ইউ মাইনাস। আচ্ছা, ইউ মাইনাস ভি তার মানে কোনটা বেশি দেখি বলো তো? কোনটা বড়? ইউ কি বড় না? ইউ মাইনাস ভি করা মানে ইউ বড়। ইউ বড় হওয়া মানে ইউ মাইনাস ভি করলে তুমি কি তখন পজিটিভ মান পাবা না? কারণ ইউ যেহেতু বড়, কথা কি বুঝছো কিনা? তখন তুমি একটা পজিটিভ মান পাবা। ইউ বড় হওয়া মানে কি স্রোতের দিকে নৌকা যাবে না। আমি কি নৌকা স্রোতের দিকে চালাচ্ছি না স্রোতের প্রতিকূলে চালাচ্ছি? তাহলে ইউ বড় হবে। কথা কি বুঝছো? যদি ধরো সাপোজ এটা হলো 10 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগ হলো 10 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগ 10 মিটার পার সেকেন্ড। এখন তুমি স্রোতের প্রতিকূলে 8 মিটার পার সেকেন্ড চালাচ্ছ, বেগে নৌকা চালাচ্ছ, এটা হবে? তাহলে এদিকে তো 2 মিটার পার সেকেন্ড বেগে তো সামনের দিকেই চলে গেল, তাহলে প্রতিকূল আবার কি হইলো? প্রতিকূল হইলো। তাহলে কথা কি বুঝছো কিনা? ধরে নিলাম স্রোতের বেগ 10, এইখানে নৌকার বেগ তোমাদের মতে ইউটা বেশি ধরে নিলাম, বিটা কম ধরে নিলাম, তাহলে কি প্রতিকূল হচ্ছে? এটা তো স্রোতের অনুকূলেই যাচ্ছে নৌকা, স্রোতের দিকেই তো যাচ্ছে নৌকা, কারণ সামনের দিকে দেখো কত 2 মিটার পার সেকেন্ড, এটা তো স্রোতের অনুকূলেই হয়ে গেল। এখন দেখো, এখন দেখো এইদিকে আমি ধরে নিলাম 12, এইদিকে 10, ওইদিকে 12, যাবে কোন দিকে? 2 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাবে না? এইদিকে 10, ওইদিকে 12, তাহলে 2 মিটার পার সেকেন্ড বেগে ওইদিকে যাবে। স্রোত এইদিকে, নৌকা যাচ্ছে ওইদিকে, এটা কি বিপরীত না? তোমার হচ্ছে অনুকূল না প্রতিকূল? প্রতিকূল না? এইবার বুঝছো? ভি হবে না ইউ বড় হবে? তাহলে কি বড় হবে? ভি বড় হবে, আর যেন ভুল না হয়। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ভি মাইনাস ইউ সমান সমান কত? 6। এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। ইউ মাইনাস ভি কখনোই হবে না। প্রতিকূল মানে কি কখন ইউ বড় হয়? ইউ বড় হওয়া মানে স্রোতের দিকে চলে যাবে, তাহলে তো সেটার প্রতিকূল থাকলো না। কথা কি বুঝছো কিনা? স্রোতের থেকে যখন নৌকার বেগ বেশি হবে তখনই একমাত্র কি হবে, এই নৌকাটা আস্তে 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 প্রতিকূলে যাইতে পারবে, বুঝছো? কারণ স্রোতের থেকে নৌকার বেগ বেশি, স্রোত যেদিকে, ধরো স্রোত 10 মিটার পার সেকেন্ড বেগে ওকে ওইদিকে টানবে। এখন এ যদি প্রতিকূলে আসতে চায় অবশ্যই কি 10-এর থেকে বেশি হওয়া লাগবে না? 11, 12 এইভাবে ও আস্তে আস্তে সামনের দিকে যাবে, বুঝছো? এই হলো বিষয়। এখন যদি 10-এর থেকে কম হয়, 8 হয়, তাহলে ওইদিকে 10, এইদিকে 8, যাবে কোন দিকে?
স্রোতের দিকেই যাবে না। স্রোতের দিকে গেলে সেটা কি স্রোতের অনুকূল, সেটা তার প্রতিকূল হচ্ছে না। ক্লিয়ার? 1+2 করো, 1+2। দেখো 1+2 করলে কি কি কেটে যায়, ইউ ইউ কেটে যায় না, থাকে হলো 2v। 2v সমান সমান কত, 18 আর 6 24, 24। তাহলে 2v সমান সমান 24, v সমান সমান 24 ডিভাইডেড বাই 2, 12। এটা কি হবে দেখি বলো, একক কি হবে, কিলোমিটার পার আওয়ার, কিন্তু একক হবে কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগটাও বের করে নাও। তাহলে ভি এর মান যে কোনো এক জায়গায় বসায় দাও, 1 অথবা 2 এ বসায় দাও। ভি এর মান 1 এ বসাই। এই কোশ্চেনটা কিন্তু ফ্যামিলিয়ার কোশ্চেন, স্রোতের অনুকূল বেগ প্রতিকূল বেগ, দেন এই কোশ্চেনটা মোটামুটি আসার মতো ফ্যামিলিয়ার। 1 এ বসাই, তাহলে দেখো ভি এর মান 12, ভি প্লাস ইউ সমান সমান 18। তাহলে ইউ এর মান কত হবে, 6 না, ইউ সমান সমান 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। বুঝছো? তাহলে ভি এর মান বের হইলো 12 কিলোমিটার পার আওয়ার, ইউ এর মান বের হলো 6 কিলোমিটার পার আওয়ার। এবং নৌকার বেগ কত, নৌকার বেগ আমরা পেয়ে গেছি না, তাইলে নৌকার বেগ তো পেয়ে গেছি, নৌকার বেগ ভি সমান সমান 12 কিলোমিটার পার আওয়ার। আমাদের একটা অ্যান্সার কিন্তু বেরো চলে আসছে। বলতেছে নৌকাটি কোন দিকে চালনা করলে তা সোজা অপর পারে পৌঁছাবে। সোজা অপর পারে পৌঁছানো অর্থাৎ সোজাসুজি দূরত্ব, সোজাসুজি নদী পার হওয়া, এটাকে আমরা বলছিলাম কম দূরত্বে নদী পার হওয়া, তাই কি না? সোজাসুজি নদী পার হওয়া যায় কথা, কম দূরত্বে নদী পার হওয়া একই কথা। এই থিওরিগুলো কিন্তু দেখাইছিলাম। ওইখানে সূত্র ছিল একেবারে ডিরেক্ট সূত্র কোনটা বের করার জন্য, আলফা সমান সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, তো বসাই দিলেই হয়ে গেল। ডিরেক্ট কিন্তু সূত্র প্রতিপাদন করে রাখছিলাম। তাহলে লেখো সোজাসুজি, সোজা অপর পারে পৌঁছাতে গেলে, অপর পারে পৌঁছাতে চাইলে, সোজা অপর পারে পৌঁছাতে চাইলে নৌকাটিকে চালনা করতে হবে, চালনা করতে হবে, হবে লিখে কি করবা, আলফার মানটা বের করবা। আলফা সমান সমান কি জানতাম আমরা, কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, এটা জানতাম আমরা। আলফা সমান সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, খুব সুন্দর করে লিখে দিছিলাম কিন্তু, যে সোজাসুজি নদী পার হওয়া অথবা কম দূরত্বে নদী পার হওয়া, এটার জন্য আমরা ব্যবহার করি এই সূত্র। ক্লাসে গ্যাপ থাকলে ইউটিউব থেকে দেখে নিবা, যদি এখনো গ্যাপ থাকে ইউটিউব থেকে দেখে নিবা। তাহলে কত আসবে দেখো, আলফা সমান সমান কজ ইনভার্স মাইনাস ইউ, ইউ এর মান কত 6, ভি এর মান কত 12, তাহলে অবশ্যই কি আসবে 120 ডিগ্রি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যান্সারটা বুঝছো 120 ডিগ্রি পাবা, ম্যাক্সিমাম ক্ষেত্রে। যেখানে বলবে সোজাসুজি নদী পার হওয়ার জন্য কত ডিগ্রি কোণে নৌকাকে যাত্রা করতে হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 120 ডিগ্রি পাবা, বুঝছো? কারণ কোশ্চেন এইভাবেই দেওয়া হয় যেন অ্যান্সারটা 120 ডিগ্রি আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সারটা পাওয়া যায়। বুঝছো? এটা তোমরা বোঝো, বাট এক্সাম নিলে ভুল করো, এটাই তো সমস্যা। এক্সামে সেম জিনিস দিলেও ভুল করো। তুলছো এটা? ঠিক আছে। বত্রিশ। দেখো
এরপরে একটা অঙ্ক আছে, তোলো এটা, অঙ্কটা তোলো। দেখো প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে, মিটার, প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে 240 মিটার প্রশস্ত একটি নদী, 240 মিটার প্রশস্ত একটি নদী দৈর্ঘ্য বরাবর প্রবাহিত হচ্ছে। 240 মিটার প্রশস্ত নদী দৈর্ঘ্য বরাবর প্রবাহিত হচ্ছে এবং প্রতি ঘন্টায় 3600 মিটার বেগে, প্রতি ঘন্টায় 3600 মিটার বেগে সাঁতারে সক্ষম একজন সাঁতারু, প্রতি ঘন্টায় 3600 মিটার বেগে সাঁতারে সক্ষম একজন সাঁতারু। এখানে আর কি দেওয়া হয়নি, নৌকা দেওয়া হয়নি, এবার সাঁতার। সাঁতারে সক্ষম একজন সাঁতারু একটি বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক, একটি বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক। সে কোন দিক বরাবর সাঁতার দিবে, সে কোন দিক বরাবর সাঁতার দিবে এবং সেই বিন্দুতে যেতে কত সময় লাগবে, সে কোন দিক বরাবর সাঁতার দিবে এবং সেই বিন্দুতে যেতে কত সময় লাগবে। সে কোন দিক বরাবর সাঁতার দেবে এবং সেই বিন্দুতে যেতে কত সময় নেবে। দেখো ডায়াগ্রামটা হালকা করে একটু আঁকায় দেখাই। ধরো একজন সাঁতারু, সাঁতারু সাপোজ এইখান থেকে ও যাত্রা শুরু করতে চাচ্ছে, সাঁতারুটা এইখান থেকে যাত্রা শুরু করতে চাচ্ছে, অর্থাৎ সাঁতার দেওয়া শুরু করতে চাচ্ছে। ওর ইচ্ছা ও এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে ও যাবে কোন পয়েন্টে, একেবারে বিপরীত বিন্দুতে বলা আছে, কিন্তু কোশ্চেনে দেখো খেয়াল করো বলা হয়েছে বিপরীত বিন্দুতে যাওয়ার ইচ্ছা পোষণ করছে। অর্থাৎ এই বিন্দু থেকে যদি যাত্রা শুরু করে ও যাওয়ার ইচ্ছা পোষণ করছে এই বিন্দুতে, একেবারে ডিরেক্ট অপোজিট পয়েন্টে, এইখানে যাওয়ার একটা ইচ্ছা পোষণ করছে। এখন কথা হলো তোমাকে স্রোতের বেগ দেওয়া আছে এবং সাঁতারুর বেগ দেওয়া আছে, না? স্রোতের বেগ কত দেওয়া আছে? মিটার পার আওয়ার। আচ্ছা 1800 মিটার পার আওয়ার মানে কত কিলোমিটার পার আওয়ার? 18 কিলোমিটার পার আওয়ার না? কোশ্চেন জাস্ট খালি কি করছে, একটু তোমাকে পেঁচাই দিছে। তুমি মিটার পার আওয়ারে না বসায় কিলোমিটার পার আওয়ারে বসাবা, তাহলে 18 কিলোমিটার পার আওয়ার। চাইলে তুমি এটা বসালেও হবে, কারণ তুমি কোণ নির্ণয় করবা, সেম একক থাকলে কোনো সমস্যা হয় না, বুঝছো? বাট একক কি করে নিতে হবে, সেম করে নিতে হবে। এমন করা যাবে না একটা কিলোমিটার পার আওয়ার আর একটা হলো মিটার পার আওয়ার, তাইলে কিন্তু বিপদ। যেই এককই করো সেই এককে সবগুলা করতে হবে, বুঝছো? আচ্ছা স্রোতের বেগ, স্রোত কি অলওয়েজ সামনের দিকে। স্রোতের বেগ কত বলা হয়েছে? ধরো সাপোজ এই যে স্রোত সামনের দিকে, স্রোতের বেগ ইউ 18 কিলোমিটার পার আওয়ার না? 18 কিলোমিটার পার আওয়ার। তোমাদের বলা হয়েছে 1800 মিটার পার আওয়ার, ওইটাই মানে কি 18 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এখন ও এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে যাইতে চাচ্ছে, তাহলে আমাকে বলো তো ও এই বরাবরই কি সাঁতার দিবে? ও কি সাঁতার এই বরাবরই দিবে? দেখো এই বরাবর সাঁতার দিলে কি হবে, ও ধরো সাপোজ এর একটা বেগ আছে, সাঁতারের বেগ আছে, সাঁতারুর বেগ আছে,
ও একটা বেগে এই বরাবর সাঁতার দিল, স্রোত আছে এইদিকে, তখন কি করবে দেখো তো, স্রোতটাকে ওকে বাঁকায় দিবে না? স্রোত আছে, তাহলে এর বেগ ধরো সাঁতারুর একটা বেগ আছে, ও সামথিং একটা বেগ নিয়ে এই বরাবর যদি যাত্রা শুরু করে, তাহলে স্রোত এসে ওকে কি করবে, বাঁকায় দিবে। তাহলে ওকে কোন বরাবর যাত্রা শুরু করা উচিত? স্থূলকোণে। দেখো ও যদি সাঁতার দেয় এই বরাবর অর্থাৎ স্থূলকোণে, তাহলে দেখো এইখানে ওকে স্রোত এসে ধাক্কা দিয়ে সোজা করে দিবে। কথা কি বুঝছো কিনা? ওকে এইভাবে যদি স্থূলকোণে ও যাত্রা শুরু করে, তাহলে একটা স্রোত এসে ওকে এইভাবে সোজাসুজি নদী পার হওয়াতে সাহায্য করবে। দরকার তো আমাদের এটাই, তাই কিনা, অপোজিট পয়েন্টে পৌঁছানো। এজন্য ও কি করবে, ও সাঁতার দিবে স্থূলকোণে। আচ্ছা দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এইটার দূরত্ব কি? এটা দূরত্ব কি? ডি না? এটা নদীর প্রস্থ না? এটা বোঝাই যাচ্ছে নদীর এই পার মাঝখানে কি নদীর প্রস্থ না? নদীর প্রস্থকে প্রকাশ করা হয় ডি দ্বারা। আচ্ছা এখন এ ধরে নিলাম সাঁতার দিছে এই বরাবর, তাহলে এটাকে কি বলা হবে? সাঁতারুর বেগ। সাঁতারুর বেগ ভি সমান সমান কত বলা আছে? 18 বলা আছে। 36 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 3600 মিটার পার আওয়ার, তাই না? আচ্ছা 18 হয়, 1800 বলা আছে, 1800 বলা আছে, 1800 বলা থাকলে তো 1.8 হবে, আর এটা হলো 3.6 হবে। 1800 বলা থাকলে 1.8 হবে, আর 3600 বলা থাকলে 3.6 হবে। 1000 দ্বারা ভাগ করতে হবে, এই যে 100 তো না, 1000। তুমি কিন্তু অ্যান্সার একই পাইতা, এটা কি জানো? অ্যান্সার কিন্তু সেমই পাইতা। আচ্ছা তাহলে এই বরাবর একটা সাঁতারু যাত্রা করলো, এখন ওর ইচ্ছা হলো এই বরাবর যাত্রা করে ও অপোজিট পয়েন্টে যাবে। তাহলে দেখো তো এটা কি সোজাসুজি নদী পার হওয়া বা কম দূরত্বে নদী পার হওয়ার কেস না? অবশ্যই কিন্তু এটা সোজাসুজি নদী পার হওয়া বা কম দূরত্বে নদী পার হওয়ার কেস। আমাদের বের করতে হবে এই আলফা, অর্থাৎ এই সাঁতারুটা স্রোতের সাথে কত কোণে সাঁতার দিবে, এই আলফাটা বের করতে হবে। তাহলে এটা হলো আলফা। সূত্র কি? হ্যাঁ আমরা জানি আলফা সমান সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। কিভাবে আসছে, কিভাবে নিয়ে আসছে এগুলো কিন্তু দেখাইছি। আলফা সমান সমান কজ ইনভার্স মাইনাস ইউ, ইউ এর মান দেখো কত? 18, 1.8 সরি 1.8, ভি এর মান হলো 3.6, ওই সেম দেখো 120 ডিগ্রি পাবা। আলফা সমান সমান 120 ডিগ্রি পাবা, 120 ডিগ্রি পাবা। তাহলে আলফা পাইলাম আমরা 120 ডিগ্রি। এখন বলতেছে এই সাঁতারুটা যদি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে অপোজিট পয়েন্টে যাইতে চায়, তাহলে তার কত সময় লাগবে? তাহলে নদী অতিক্রমের সময় দেখো, নদী অতিক্রম করতে সময় টি ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। তাহলে ডি এর মান কত? 250 মিটার, 240, 240 কি বলা আছে? মিটার। তাহলে এটা তুমি কি কিসে করে নিবা? কিলোমিটার করে নাও, কিলোমিটার করে নাও, কারণ ভি এর মান কিন্তু আমরা কিসে বের করছি? কিলোমিটার পার আওয়ারে বের করছি, তাই না? ভি এর মান বের করছি আমরা কিলোমিটার পার আওয়ারে, তাহলে ডি এর মান মিটার বসাইলে হবে, উপরে একটা মিটার নিচে কিলোমিটার পার আওয়ার হইলে হবে। তাহলে সব সেম এককে নিতে হবে, তাহলে ডি এর মান কি বসাইতে হবে? কিলোমিটারে বসাইতে হবে। কত হবে তাহলে? 0.24, 0.24 কিলোমিটার। তাহলে নদীর প্রস্থ হলো 0.24 কিলোমিটার। ভি এর মান এই যে দেখো, ভি এর মান 3.6, 3.6 সাইন আলফার মান কত বের করলাম? 120 ডিগ্রি না? জাস্ট 120 ডিগ্রি বসাইলো। বলছিলাম সময়ের ক্ষেত্রে, সব ক্ষেত্রে যে কোনো কেজের ক্ষেত্রে সময়ের সূত্র সেম,
ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, সব ক্ষেত্রেই। তাহলে কত আসে দেখো, আওয়ারে আসবে 0.076, 0.076 আওয়ার, এত ঘন্টা লাগবে। যদি চাও মিনিটে বের করতে কি করবা, 60 দ্বারা গুণ করে দিবা। 60 দ্বারা গুণ করে দাও তো কত আসে, এটাকে 60 দ্বারা গুণ করো। 4.62। হ্যাঁ এটাই ভালো, 4.62 মিনিট। টি সমান সমান 4.62 মিনিট। এই সাঁতারুকে নদীটা অতিক্রম করতে 4.62 মিনিট সময় লাগবে। 4.62 মিনিট সময় লাগবে। যাদের এখনো ভেক্টরে গ্যাপ আছে, তোমরা এই যে ভিডিওগুলো কিন্তু দেওয়া হয়, তোমার হচ্ছে গ্রুপেও দেওয়া হয়, ইভেন তোমার হচ্ছে ইউটিউবেও দেওয়া হয়। যে কোনো জায়গাতেই যাও মোটামুটি ভেক্টর সবারই শেষের দিকে। তো ভেক্টর যদি ভালো মতো না হওয়া থাকে তাহলে কিন্তু ভিডিও দেখে নিবা, পরে কিন্তু অনেক বড় প্যারাতে পড়ে যাবা। ভেক্টর একটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার, আবারও বলে রাখি ফান্ডামেন্টাল চ্যাপ্টার। এটার জ্ঞান গতিবিদ্যা করতে গেলে লাগবে, নিউটনীয় বলবিদ্যা করতে গেলে লাগবে। যত অধ্যায় আছে ফিজিক্সের সবগুলো অধ্যায়েই এই ভেক্টর মাথা মারবে। অতএব এইটা ছাড়া কিন্তু কোনো অধ্যায় ভালো মতো করা পসিবল না। মানে তোমার ধরো ইন্টারমিডিয়েট সিলেবাসে ডে বাই ডে ডেভেলপ করতে হয়, ডে বাই ডে। এমন না যে হঠাৎ করে আমি সব শেষ করে ফেলবো, এটা কখনোই সম্ভব না। ডে বাই ডে একটা অধ্যায় ভালোভাবে একটু শেষ করার পরে ওই রিলেটেড যে অধ্যায় সেটা শুরু করতে হয়, অর্থাৎ ওইটার সাথে সম্পর্ক আছে এমন কোনো একটা অধ্যায় শুরু করতে হয়। তারপর এটা শেষ করার পরে তারপরে কোনটার সাথে সম্পর্ক আছে এটা করতে হয়। কারণ তোমরা তো এটা জানবা না, কোনটা কোন অধ্যায়ের সাথে কোন অধ্যায়ের সম্পর্ক এটা তোমরা জানবা না, তাই না? এটা খুব আমাদের ভালোভাবেই জানা আছে। এখন এই জন্য একটা অধ্যায় ধরো তুমি অন্য একটা অধ্যায় শুরু করতে চাচ্ছ, গতিবিদ্যা শুরু করতে চাচ্ছ, ওইটা ভেক্টর ছাড়া হয় না। এখন কারো যদি ভেক্টরে গ্যাপ থাকে, ও কি গতিবিদ্যাতে গিয়ে একটু প্যারা খাবে না? অবশ্যই প্যারা খাবে। ভেক্টরে গ্যাপ থাকা মানে গতিবিদ্যাতেও প্যারা খাবে, অন্যান্য অধ্যায় তো আছেই। নিউটনীয় বলবিদ্যার অধিকাংশই ভেক্টর, আচ্ছা। এজন্য তোমার তেমন কিছু করা লাগতেছে না, যা করাচ্ছি জাস্ট খাতায় থাকবে, একটু বুঝবা খুব ভালোভাবে, কোনো প্রবলেম হলে বলবা, এইভাবে চললেই কাজ হয়ে যাবে, অন্য কিছু করতে হবে না, বুঝছো? না এখানে তো ম্যাথ আর ফিজিক্সের যে ডিপ সম্পর্ক এমনও তো না, সবগুলো তো আলাদা বিষয়। সরল রেখা আমরা করছি এখানে, ফিজিক্সের সরল রেখা আছে। উল্টাপাল্টা হবে, উল্টাপাল্টা হওয়ার সময় আছে। সেটা উল্টাপাল্টা হবে বলতে তোমার ধরো যখন ত্রিকোণমিতি পড়বা, ত্রিকোণমিতিতে মোটামুটি 40টার, যদি আলাদা আলাদা করে বলি তাহলে 40টার মতো সূত্র আছে ত্রিকোণমিতিতে, এবং সেই সূত্রগুলো সবসময় মুখস্থ রাখতে হয়। তাছাড়া ওই ত্রিকোণমিতির সূত্র না জানলে ফিজিক্সেও একটু প্যারা খাবা। কারণ ধরো আমি এমন একটা অঙ্ক দিলাম ফিজিক্সের যে এখানে ত্রিকোণমিতি লাগে, তাহলে তুমি আলটিমেটলি ওইটা পারবা না যদি ত্রিকোণমিতি তোমার মুখস্থ না থাকে, বুঝছো? ডে বাই ডে যখন পড়াইতে থাকবো তখন বলে দিব যে এগুলো ছাড়া কিন্তু হবে না। কিছু জিনিস আছে বাদ দেওয়া যায়, অর্থাৎ বাদ দিলে কোনো সমস্যা নাই। আর কিছু জিনিস আছে বাদ দিলে বড় সমস্যা, কথা কি বুঝছো? আর তোমার ধরো স্টুডেন্টের সমস্যাই এটা, ওরা এটা বোঝে না যে আসলে কোন জিনিসটা বাদ দেওয়া লাগবে আর কোন জিনিসটা বাদ দেওয়া যাবে না, বুঝছো? ধরো তুমি এমন একটা কিছু বাদ দিয়ে গেলা যেটা হচ্ছে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বাদ দিয়ে গেছো, পরীক্ষায় যেয়ে দেখো প্রথম কোশ্চেনই ওইটা, বুঝছো? তখন তুমি বলবা যে প্রত্যেকবার খালি আমার সাথেই, তাই না? শুধু আমার সাথেই আমি যেটা বাদ দিয়ে আসছি সেটাই আসছে। তো দোষ তো আসলে কোশ্চেন করতাম না, মানে যাই কোশ্চেন প্রণেতা তার তো না, দোষ তোমার, বুঝছো? আস্তে আস্তে এই যে পড়তে 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 তুমি নিজেও বুঝতে পারবে আমি কোনটাতে জোর দিচ্ছি, কোনটাতে একটু তোমার হচ্ছে হালকাভাবে পড়াচ্ছি। তোমরা এটা যদি বুঝতে পারো তাইলেই কাজ হয়ে যাবে। ধরো যেটাতে জোর দিব অবশ্যই সেটাতে তোমার বেশিক্ষণ কথা বলবো, তারপরে বোঝাবো বেশি, বুঝবা যে এটা গুরুত্বপূর্ণ। তাছাড়া এত কথা এমনিতেই বলতেছে না, বুঝছো? এটা তোমার স্টাডিতে না, তোমার হচ্ছে এইভাবে চিন্তা ভাবনা করে স্মার্ট ওয়েতে স্টাডিটা খুব ভালো। ওই যে বলছিলাম যে গাধার খাটনি খাটে আর কিন্তু লাভ নেই, গাধার খাটনি খেটে কোনো লাভ নেই, একটু স্মার্ট হওয়া লাগে। এই দুনিয়াটা আসলে স্মার্টের জন্যই, বোকাদের জন্য এটা না। এই দুনিয়াটা সত্য কথা এটা, বুঝছো? স্মার্টদের জন্য হলো দুনিয়া।
কারণ বুঝতেইছো এখন দুনিয়া কিন্তু অনেক কমপ্লেক্স, অনেক জটিল। আগে যেরকম 40-50 বছর আগে যেরকম ছিল এখন কিন্তু তাই না। কত প্রতারণা, কত তোমার হচ্ছে এই যে ছলচাতুরি, কত কিছু শুরু হয়ে গেছে, দেখতেইছো তো। এখন যদি কোনো একটা মানুষ বোকা থাকে তাহলে খুব সহজেই কিন্তু কি হবে, তোমার এই যে তোমার সমস্যায় পড়বে, তাই না? বিভিন্ন সমস্যায় পড়বে। এখন চালাক চতুর মানুষের জন্য আসলে দুনিয়া, থেকে বুঝছো? অতএব পড়াশোনাতেও চালাক চতুর হওয়া লাগবে, বোকা থাকা যাবে না। বিশেষ করে পড়াশোনাতেই এটা বেশি হওয়া লাগবে, চালাক চতুর। আচ্ছা, এই হলো বিষয়। এই যে তোমরা হচ্ছে ধরো তোমাদের সময় যেটা আমাদেরও হইতো, ফ্রেন্ডদের সাথে, একই ফ্রেন্ডদের সাথে থাকলে হয় কি, তোমার ধরো তুমি একটু বেশি পড়তেছো, অন্য ফ্রেন্ড এসে বলবে যে তুই তো পড়ে একবারে ফাটায় ফালাচ্ছিস, এরকম, বুঝছো? তো ফ্রেন্ডের এগুলো কথাতে কান দেওয়া যাবে না। তোমার কথা তো, তোমার পড়া তোমার কাছে, বুঝছো? তোমার পড়া তোমার কাছে, ফ্রেন্ডের পড়া ফ্রেন্ডের কাছে। ও যা করে করুক, তোমার যেটা কাজ তুমি সেটা করবা, বুঝছো? কারণ ধরো সবার পরিস্থিতি তো এক না। সবার পরিস্থিতি কি এক? সবার পরিস্থিতি এক না। বিভিন্ন জন বিভিন্ন ফ্যামিলি থেকে বিলং করে। তো কারো বাবা আছে অনেক বড় লোক, অনেক কিছু ইয়ে আছে, তার তো সমস্যা নাই। বাট ধরো অধিকাংশ মিডল ক্লাস ফ্যামিলি থেকে, অবশ্যই কি করা, ভালো করা লাগবে, তাই না? ভালো তো করাই লাগবে। অতএব কে কি করলো না করলো এটা দেখে লাভ নাই, আলটিমেটলি তোমারই পরিশ্রম করা লাগবে। আশেপাশে হয়তো অনেকে পড়াশোনা করবে না, ওটা দেখে লাভ নাই, বুঝছো? আর নিজস্ব, নিজের যে একটা মাইন্ড সেট আপ, বুঝছো, এটাকে বলা হয় মেডিটেশন করে নিজের মাইন্ড সেট আপ ঠিক করা। মেডিটেশন মানে হলো তোমার একটা সময়ে জাস্ট চিন্তা করবা, চিন্তা করার জন্য সময়, এটাকে বলা হয় মেডিটেশন। ধরো পড়তে পড়তে, এখন তো অত তোমাদের পড়ার চাপ নাই, একটু সময় যাবে, পড়ার চাপ অনেক বাড়বে, বুঝছো? ধরো মেডিটেশন করা বলতে তুমি 10 মিনিট, সারাদিনের ভিতরে 10 মিনিট, দিন রাতের ভিতরে 10 মিনিট জাস্ট চিন্তা করবা, সব কিছু চিন্তা করবা, সব এই পড়াশোনা রেখে এক সময় জাস্ট চিন্তা করবা যে আসলে আমার পাস্টে কি ছিল, আমার ফিউচার কি হবে, দেন হচ্ছে আশেপাশের মানুষের কি অবস্থা, আমি কোথায় কোথায় ট্রিগার খাইছি, জাস্ট এগুলো চিন্তা করবা, বুঝছো? আর আমার পড়াশোনা করাটা আসলে কতটুকু জরুরি এটা চিন্তা করবা, বুঝছো? তাইলেই হবে মোটামুটি। এমন তোমাদের বলতেছি না যে পড়াশোনা করবা দেখে 20 ঘন্টা করে পড়াশোনা করো, 15-16 ঘন্টা করে পড়াশোনা করো, এটা এখন বলবো না। কম করেই পড়াশোনা করো, কোনো সমস্যা নাই। তুমি যদি এই যে প্রাইভেট টাইম বাদ দিয়ে যদি কেউ 3 ঘন্টা সময় দেয়, 3 ঘন্টা, জাস্ট 3 ঘন্টা, এই ইন্টারমিডিয়েট পড়াশোনা ভেসে যাবে, বুঝছো? কিন্তু এই 3 ঘন্টায় সময় হয় না, বুঝছো? প্রাইভেট টাইম বাদ দিয়ে যদি কেউ 3 ঘন্টা পড়াশোনা করতে পারে তাহলে পড়াশোনা সব ভেসে যাবে, বুঝছো? আর তুমি যদি আরো এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট করতে চাও, অবশ্যই কি তোমার জন্য একটু পরিশ্রম বেশি করা লাগবে, একাডেমিকেই তোমার বেশি পরিশ্রম করা লাগবে। এখন তুমি যদি চাও যে আমি যতগুলা পরীক্ষা দিব ততগুলাতেই চান্স পাবো, চান্স পাওয়া মানে কি অন্যজনের সিট কেড়ে নেওয়া, এটাই সত্য কথা। ধরো 10,000 জন প্রস্তুতি নিল, চান্স পাবে 1,000, তাহলে অন্যের সিট কেড়ে নেওয়া না? হয়তো একটা ক্যান্ডিডেটস পাওয়ার কথা, ওর সিট কেড়ে নেওয়া, এটাই তো বাস্তব, তাই কিনা? অতএব অন্যজনের স্বপ্ন নষ্ট করতে চাইলে অবশ্যই কি করা লাগবে, তোমার ওর থেকে বেশি পরিশ্রম দেওয়া লাগবে, এটা হলো বিষয়। কারণ সিট তো লিমিটেড। কারণ তুমি যদি চাও আমি যেখানে পরীক্ষা দেবো সেইখানেই চান্স পাবো, আমার অ্যাডমিশন টাইমটা আমি মেমোরেবল করে রাখতে চাই, তাহলে ওই লেভেলের পরিশ্রমই করা লাগবে। প্রথম থেকেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারটাই ভালো করে পড়তে হবে, বুঝছো? তো যদি তুমি চাও অ্যাডমিশনে ভালো কিছু করতে, যে না আমি যেখানে পরীক্ষা দিব সেখানেই আমি চান্স পাবো, এইরকম যদি চিন্তা ভাবনা থাকে, আর যদি চিন্তা ভাবনা থাকে যে না হইলেই হয়ে গেল, হইলেই হইলো, জিএসটিতে একটা সিট হইলেই হইলো, তাহলে পড়ার দরকার নেই, এমনি চলে আসবে জিএসটিতে সিট, বুঝছো? ক্লিয়ার? এটা অঙ্কটা ক্লিয়ার? লেখো। নৌকার বেগ 2 কিলোমিটার/আওয়ার, নৌকার বেগ 2 কিলোমিটার/আওয়ার। সজীব না তোমার নাম? সজীব তো। নৌকার বেগ 2 কিলোমিটার/আওয়ার, নদীর প্রস্থ 2 কিলোমিটার, নৌকার বেগ 2 কিলোমিটার/আওয়ার,
নদীর প্রস্থ 2 কিলোমিটার। মাঝি লম্বভাবে যাত্রা করে, এবার কি বলছি, লম্বভাবে যাত্রা করে, খেয়াল করবা, লম্বভাবে যাত্রা করে পার বরাবর 1 কিলোমিটার যায়। মাঝি লম্বভাবে যাত্রা করে পার বরাবর 1 কিলোমিটার যায়। এক নম্বর কোশ্চেন, সোজাসুজি পাড়ি দিতে চাইলে, সোজাসুজি পাড়ি দিতে চাইলে, সোজাসুজি পাড়ি দিতে চাইলে কত কোণে নৌকা চালাতে হবে? সোজাসুজি যদিও পাড়ি দিতে চাই তাহলে কত কোণে নৌকা চালাতে হবে? এক্ষেত্রে স্রোতের ঢাল দূরত্ব কত? এক্ষেত্রে স্রোতের ঢাল দূরত্ব কত? স্রোতের ঢাল দূরত্ব মানে কিন্তু পার বরাবর দূরত্ব। দেখো কি সমার্থক শব্দ ব্যবহার করছে, তুমি পার বরাবর দূরত্ব কি সেটা জানো, বাট তোমাকে দিয়ে দিবে স্রোতের ঢাল দূরত্ব। স্রোতের ঢাল দূরত্ব, এই ক্ষেত্রে স্রোতের ঢাল দূরত্ব কত? ঢাল দূরত্ব কত? 2 নাম্বার কোশ্চেন, ঢাল দূরত্ব কত? 2 নাম্বার কোশ্চেন, স্রোতের বেগ, স্রোতের বেগ 1 কিলোমিটার/আওয়ার কম হলে, স্রোতের বেগ 1 কিলোমিটার/আওয়ার কম হলে সোজাসুজি নদী পাড়ি দিতে পূর্বের চেয়ে, সোজাসুজি নদী পাড়ি দিতে পূর্বের চেয়ে বেশি নাকি কম সময় লাগবে? বেশি নাকি কম সময় লাগবে? আচ্ছা, এটা তো নাম্বার দেওয়া নাই, স্টার্ট দিয়ে দাও। দেখো নৌকার বেগ কত দেওয়া আছে? 2 কিলোমিটার/আওয়ার। নদীর প্রস্থ দেওয়া আছে 2 কিলোমিটার। মাঝি লম্বভাবে যাত্রা করে পার বরাবর 1 কিলোমিটার যায়। আচ্ছা, কি কি দেওয়া আছে সেগুলো একটু আমরা লিখে নিই। ভি সমান সমান কত দেওয়া আছে? 2 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, নদীর প্রস্থ, নদীর প্রস্থকে কি দ্বারা প্রকাশ করতাম? ডি দ্বারা না? এটা দেওয়া আছে 2 কিলোমিটার। আচ্ছা, পার বরাবর দূরত্ব কি দ্বারা প্রকাশ করতাম? এক্স দ্বারা। এক্স এর মান কত দেওয়া আছে? 1 কিলোমিটার। এক্স এর মান দেওয়া আছে 1 কিলোমিটার। এখন তোমাকে বলতেছে প্রথম কোশ্চেনে সোজাসুজি নদী পাড়ি দিতে চাইলে, দেখো তোমাকে কোশ্চেনটা করা হয়েছে কিন্তু লম্বভাবে নদী পাড়ি দেওয়ার কথা কোশ্চেনে, বাট মানে হচ্ছে উদ্দীপকে বলা হয়েছে মাঝি লম্বভাবে যাত্রা করে পার বরাবর 1 কিলোমিটার যায়, এটা কিন্তু উদ্দীপকে বলা হয়েছে। দেন কোশ্চেনে বলা হয়েছে কিন্তু অন্য কথা। কোশ্চেনে বলা হয়েছে যদি সোজাসুজি নদী পাড়ি দিতে চাই, লম্বভাবে পাড়ি দিতে চাওয়া মানে কিন্তু সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দেওয়া। এর আগের দিন দেখাইছিলাম সর্বনিম্ন সময়ে হলে কি হয়, আলফার মান 90 ডিগ্রি হয়ে যায় না? আলফার মান 90 ডিগ্রি হয়ে যায়, ওইটা হলো সর্বনিম্ন সময়। বাট তোমাকে বলতেছে সরাসরি যদি নদী পাড়ি দিতে চায়, তাহলে সরাসরি নদী পাড়ি দিতে চাইলে সরাসরি নদী পাড়ি দিতে চাইলে নৌকা চালাতে হবে কিসের মান বের করতে হবে দেখি বলো? আলফার মান বের করতে হবে। একই সূত্র, cos ইনভার্স মাইনাস ইউ বাই পি। আলফা সমান সমান cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই বি। আলফা সমান সমান cos ইনভার্স, দেখো মাইনাস ইউ এর মান কত? আচ্ছা, ইউ এর মান কি জানা আছে তোমার? এখানে কিন্তু আমাদের ইউ এর মানটা জানা নাই। আচ্ছা,
ইউ এর মান না জানা থাকলো আমি ভি এর মানটা বসাই দিই, এটা ইউই থাকুক। ভি এর মান কত? ভি এর মান হলো 2। এখন আমরা ইউ এর মানটা বের করে নিব, ইউ এর মানটা বের করে নিব। দেখো বলতেছে মাঝি লম্বভাবে যাত্রা করে পার বরাবর 1 কিলোমিটার যায়। মাঝি লম্বভাবে যাত্রা করে পার বরাবর 1 কিলোমিটার যায়। তাহলে এইখান থেকে পার বরাবর কতটুকু অতিক্রান্ত দূরত্ব সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতাম না? এক্স দ্বারা প্রকাশ করতাম, এক্স দ্বারা প্রকাশ করতাম তো। আচ্ছা, তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্বের সূত্র আমরা খাটাবো এখানে। দেখো লেখো, এটা এইরকমই থাক, আমরা বাম পাশে লিখে নেবো, বাম পাশে, বাম পাশে লিখে নেব পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স সমান সমান আমরা কি লিখতে পারি? হ্যাঁ, রুট ওভার, হ্যাঁ ওইটা লিখতে পারি। কিন্তু কথা হলো দেখো এইখানে আমাদের দূরত্ব বের করে কিন্তু কোনো কাজ নাই, আমার লাগবে হলো ইউ। দেখো তোমাদের সূত্র লিখে দেওয়া ছিল, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব হলো পার বরাবর বেগ গুণ সময়। পার বরাবর বেগ গুণ সময় না? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব হলো পার বরাবর বেগ গুণ সময়, এটা ছিল কিন্তু। আচ্ছা, পার বরাবর বেগ কত? ইউ, ইউ ইউ যেটা আছে ইউ পুরাটাই কি পার বরাবর থাকে না? অর্থাৎ স্রোত যেটা আছে স্রোত কি পার বরাবর হয় না? তাহলে ইউ পুরাটাই থাকবে। এখন ভি কোন দিকে দেখি বলো তো? ভি কিন্তু লম্বভাবে বলা হয়েছে, লম্বভাবে। চিত্রটা আঁকায় দেখাই, চিত্র আর না আঁকায় দেখালে এটা মুশকিল হতে পারে। দেখো ভি ও লম্বভাবে যাত্রা শুরু করছে, লম্বভাবে যাত্রা শুরু করছে। ভি এর মান দেওয়া আছে 2। স্রোত ইউ হলো এই বরাবর, এটার মান আমি জানি না। এখন পার বরাবর দূরত্ব, ও ধরো যাত্রা শুরু করছে এইখানে, বাট ও কি এখানে যাবে? এই বরাবর যাবে না, স্রোত ওকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যাবে। তাহলে স্রোত ধরে নিলাম ওকে ধাক্কা দিয়ে এই বরাবর নিয়ে গেল। এইখানে যে দূরত্ব এটাকে কি বলতাম আমরা? এক্স বলতাম না? এক্স বলতাম। তাহলে পার বরাবর দূরত্ব আমরা লিখছি পার বরাবর বেগ গুণ সময়। আমাকে বলো তো এই যে পার বরাবর বেগ কি কি আছে? ইউ যেটা আছে এই ইউ পুরাটাই পার বরাবর না? দেখো তো পুরাটাই পার বরাবর। এই যে এইখানে ইউ, তার মানে তো এটাও ইউ, পুরাটাই পার বরাবর। এই ভি, ভি এর কোনো অংশ কি ইউ বরাবর আছে? নাই কিন্তু। আর তুমি যদি চাও সূত্র বসাবা, সূত্র বসাইতে পারো, কোনো সমস্যা নাই। সূত্র লিখে দিছিলাম, সূত্র বসাইতে পারো। তাহলে সূত্র কি ছিল? ইউ প্লাস ভি কজ আলফা। পার বরাবর বেগের সূত্র ছিল ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। টি ছিল না? টি কে আবার আমরা কি লিখতে পারি? ডি ডিভাইড বাই ভি সাইন আলফা লিখতে পারি না? লেখো, তুমি ওইটাই লেখো, ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। যেহেতু তোমাদের আমরা এই সূত্রই লিখে দিয়েছিলাম, এই সূত্রই লেখো। x সমান সমান ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, এই সূত্র লিখে দিছিলাম। বুঝছো? পার বরাবর বেগ, পার বরাবর বেগ হলো ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি ডিভাইডেড সময় হলো টি, ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। এইটা। এখন আসো, এক্স এর মান কত? 1। ইউ প্লাস, এইবার দেখো ভি কজ আলফা, আলফার জায়গায় কত বসায় দিবা? আলফা মানে কি? স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ না? এই যে নৌকা যাত্রা শুরু করছে এইখানে, স্রোত হলো এইখানে, মাঝখানে কোণ কত? 90 ডিগ্রি। তাহলে ভি কজ আলফা মানে কি 0 হয়ে যাবে না? এটা এইটাই বলছিলাম। দেখো পার বরাবর শুধুমাত্র কিন্তু ইউই আছে, এই বেগ ভি যেটা আছে এটা তো লম্ব বরাবর। লম্ব বরাবর যদি থাকে, অনুভূমিক বরাবর লম্বের কি কোনো উপাংশ থাকে? কোনো উপাংশ থাকে না, এটা তো চলেই গেল এই বরাবর। এই বরাবর কি কোনো উপাংশ থাকবে না? এটা কিন্তু দেখেই বলা যায়। আচ্ছা, তাহলে শুধুমাত্র ইউ থাকবে, এই ভি কজ আলফা এটা 0 হয়ে যাবে।
ইন্টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ডি বসালা ভি সাইন আলফা, সাইন কত বসাবা এখানে 90 বসাবা না, সাইন 90, তাহলে কি হয়ে যাবে ডি ডিভাইডেড বাই ভি হয়ে যাবে না, ডি ডিভাইডেড বাই ভি হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখো এইখান থেকে পাবা 1 সমান সমান ইউ ইন্টু এই যে ডি, ডি এর মানটা কত 2 না, ডি এর মান হলো 2, ভি এর মান কত 2, তাহলে 2 2 গেল, ইউ সমান সমান কত 1 কিলোমিটার পার আওয়ার। দেখো ইউ বের হয়ে চলে আসছে, ইউ সমান সমান 1 কিলোমিটার পার আওয়ার। কোশ্চেনটা একটু কমপ্লেক্স কেন? কারণ তোমাকে এর আগের মতো এইখানে ইউ দেওয়া নাই। ইউ দিলে তো তুমি জাস্ট কি বসাইতা আলফা সমান সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এটা বসাইতা। সব ক্ষেত্রে কি এত সহজ দিবে না, এই যে তোমাকে ইউ এর মানটা বের করে নেওয়ার জন্য পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এই সূত্রটা ব্যবহার করতে হয়েছে, জাস্ট ইউ এর মানটা বের করে নেওয়ার জন্য। তাহলে আলফা এখন বসাও, আলফা সমান সমান কজ ইনভার্স মাইনাস ইউ এর মান হলো 1, ভি এর মান হলো 2, তাহলে কত আসবে আলফার মান 120 ডিগ্রি, আলফার মান 120 ডিগ্রি। আচ্ছা এর সাথে সাথে কি বলা হয়েছে এক্ষেত্রে স্রোতের ঢাল দূরত্ব কত? ঢাল দূরত্ব মানে কি পার বরাবর দূরত্ব কত? আচ্ছা এক্স এর মান না, ঢাল দূরত্ব মানে কিন্তু পার বরাবর দূরত্ব এক্স এর মান, বুঝছো? এলো বিষয়। দেখি বলো তো এক্স এর মান কত হওয়া উচিত, কে বলতে পারে? এটা কি তুলছো, এটা কি তোলা হয়েছে? এক্স এর মান কত হওয়া উচিত, মানে এই ক্ষেত্রে যখন তুমি সরাসরি নদী পার হইতে চাবা তখন এক্স এর মান আসলে কত হওয়া উচিত, ঢাল বরাবর দূরত্ব কত হওয়া উচিত? সুন্দর, 0 হবে। দেখো প্রথমে থিওরি থেকে বলে দেই, তারপরে ম্যাথ করার সময় ম্যাথ করে আমরা মিলাবো আসলে 0 হয় কিনা। সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া মানে কি স্রোত ইউ, ভিটা হয় কি স্থূলকোণে না, স্থূলকোণে, এবং লব্ধি বেগ কি হয় নদীর প্রস্থ বরাবর না, লব্ধি বেগ হয় নদীর প্রস্থ বরাবর। এটা কোন কেস? এটা হলো সর্বনিম্ন দূরত্বের কেস, অর্থাৎ সোজাসুজি নদী পার হওয়ার কেস। আচ্ছা তোমাকে পার বরাবর দূরত্ব আমি কি বলছিলাম, যেই জায়গা থেকে তুমি যাত্রা শুরু করবা তার অপোজিট পয়েন্ট, এই পয়েন্ট থেকে ডানে কতটুকু, সেটা ডানে কতটুকু। আচ্ছা এখন তুমি যদি সোজাসুজি দূরত্ব অতিক্রম করো তাহলে তুমি যাত্রা শুরু করবা এখানে, এই বরাবর যাত্রা করলেও তুমি শেষে কোন জায়গায় আসবা, অপোজিট পয়েন্টে এসে পৌঁছাবা না। তাহলে অপোজিট পয়েন্ট থেকে কি কোনো দূরত্ব আছে সামনে? নাই, তাহলে এক্স এর মান কত 0, এক্স এর মান 0 হবে। সোজাসুজি নদী পার হওয়া বা কম দূরত্ব নদী পার হওয়ার ক্ষেত্রে কোনো সময় যদি বলে ঢাল দূরত্ব, বা তোমাকে বলা হইতে পারে যে নদীর হচ্ছে এই যে পার বরাবর দূরত্ব, অলওয়েজ সেটা 0 হবে। এখন এটা আমরা করে দেখাবো কিভাবে 0 হয়, এটা করে দেখাবো। লেখো স্রোতের ঢাল দূরত্ব x, স্রোতের ঢাল দূরত্ব x, আমরা সূত্রের মাধ্যমেই করে দেখাবো। স্রোতের ঢাল দূরত্ব x, দেখো যার এই থিওরিটা জানা আছে ও কিন্তু দেখার সাথেই বলে দিবে যে এটা 0, আর যে জানে না ও কি করবে এভাবে করার চেষ্টা করবে। এখন যে জানে ওর কিন্তু আগে থেকে অ্যান্সার জানা থাকলো যে এটা 0ই আসবে, এটা 0 না হইলে অঙ্কের সমস্যা আছে, ও আগে থেকেই জানে। আর যে জানে না ও তো জানে না যে 0 আসবে না কত আসবে, তার মানে ও কিন্তু নিজের উপরে কনফিডেন্ট না। তার মানে তুমি যদি থিওরি ভালো মতো জানো, সব অঙ্কগুলো যদি কনসিকুয়েন্টলি করতে পারো, কনসিস্টেন্সি বজায় রেখে করতে পারো, তুমি পরীক্ষার সময়ে অ্যান্সার দেখেই বলে দিতে পারবা যে এটা আসলে হওয়ার মতো কি হওয়ার মতো না, অ্যান্সার দেখেই বলে দিতে পারবা। সাপোজ আলোর বেগ, কোথাও একটা আলোর বেগ তোমাকে বের করতে বলা হয়েছে, পানিতে আলোর বেগ বের করতে বলা হয়েছে, তা আলোর বেগ কম হয় না বেশি হয়? যে কোনো জায়গাতে আলোর বেগ কেমন হয়, কম হয় না বেশি হয়? বেশি হয় না, অনেক বেশি। কিন্তু বাতাসে আলোর বেগ হলো 3 × 10⁸, পানিতে একটু কমলো, পানিতে হলো তোমার 2.25 × 10⁸। এখন তোমার পানির
ধরো সাপোজ কাঁচে আলোর বেগ বের করতে বলছে, তোমার আলোর বেগ আসছে 100 মিটার পার সেকেন্ড। তুমি এই যে বললা হে, তো এক্সাম দিতে গেলে অনেকেই দেখবা 100 মিটার পার সেকেন্ডে অ্যান্সারই দিয়ে চলে আসছে। 100 মিটার পার সেকেন্ড যখন আসবে তোমার মনে একটা কোশ্চেন আসবে না যে এটা তো আসলে হওয়ার কথা না, আলোর বেগ তো অনেক বেশি, আমার অ্যান্সার আসলে 100 মিটার পার সেকেন্ড, এটা তো হওয়ার কথা না। এইভাবেই তুমি অন্যজনের দেখা ছাড়াও অ্যান্সার মিলাইতে পারবা, বুঝছো? বন্ধু বান্ধবের সাহায্য লাগবে না যে বন্ধু তোর কত অ্যান্সার আসলো, এটা সাহায্য লাগবে না, তুমি নিজেই অ্যান্সার ইভ্যালুয়েট করতে পারবা, বুঝছো? এই হলো বিষয়। স্রোতের ঢাল দূরত্ব এক্স, সূত্র কি? স্রোতের ঢাল দূরত্ব হলো স্রোত বরাবর বেগ ইন্টু সময়, যেই বরাবর বেগ সেই বরাবর তোমার হচ্ছে দূরত্ব। তাহলে স্রোতের ঢাল দূরত্ব হবে স্রোতের ঢাল বরাবর বেগ গুণ সময়। তাহলে এক্স সমান সমান, দেখো স্রোতের ঢাল বরাবর বেগ এটা কি ছিল? ইউ প্লাস ভি কজ আলফা ছিল না? স্রোতের ঢাল বরাবর বেগ ইউ প্লাস ভি কজ আলফা। কিভাবে আসছে এটা আগের দিনে দেখাইছিলাম। ইন্টু সময়, সময় টি সমান সমান কি? ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। তাহলে এক্স সমান সমান ইউ এর মান কত? 1, ভি এর মান কত? 2, কজ আলফার মান কত দেখি বলো তো? 120 ডিগ্রি বার করলাম না? হ্যাঁ, তাহলে কজ 120 ডিগ্রি এটা বের করছি, ইন্টু ডি এর মান কত ছিল? 2, ভি এর মান ছিল 2 সাইন 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এটা কিন্তু আমরা আগে থেকেই জানি এক্স এর মান 0 আসবে। দেখো কিভাবে 0 আসবে। এক্স সমান সমান 1 প্লাস, এটা হলো 2 কজ 120 ডিগ্রি এর মান কত? কজ 120 ডিগ্রি এর মান মাইনাস হাফ, 2 ইন্টু মাইনাস হাফ ইন্টু এই যে এই 2 কাটে সাইন 120 ডিগ্রি এর মান হলো √3 ডিভাইড বাই 2। তো আমার কিছু লাগতেছে না, এই যে দেখো 2 কাটে, এখানে কি 1 মাইনাস 1 না? 1 মাইনাস 1 মানে কি? 0, 0 দ্বারা পুরো দুনিয়া গুণ করো, কি হবে? 0 হবে। তাহলে এক্স এর মান 0 মিটার। আমরা কিন্তু অ্যান্সার আগে থেকেই জানতাম, ঢাল বরাবর দূরত্ব হবেই না। এ দেখো অ্যান্সার মিলাই দেখালাম। একশো 120 ডিগ্রি এখানে তো তোমাকে বলেই দেওয়া আছে, সোজাসুজি নদী পাড়ি দিতে চাইলে সোজাসুজি কত কোণের, সোজাসুজি নদী পাড়ি দিছো কত কত কোণে পাড়ি দিছো? 120 ডিগ্রি কোণে না? তাহলে এখানে তো তোমার 120 ডিগ্রি বসাইতে হবে। সোজাসুজি নদী পাড়ি দেওয়ার ক্ষেত্রে আমি স্রোতের ঢাল দূরত্ব নির্ণয় করতেছি, তাহলে আলফার মান কত বসাবে? 120 ডিগ্রি বসাবা না? 120 ডিগ্রি। 2 নাম্বার, দেখো বলা হয়েছে স্রোতের বেগ 1 কিলোমিটার পার আওয়ার কম হলে সোজাসুজি নদী পাড়ি দিতে পূর্বের চেয়ে বেশি নাকি কম সময় লাগবে? সোজাসুজি, আচ্ছা স্রোতের বেগ 1 কিলোমিটার পার আওয়ার কম হলে সোজাসুজি নদী পাড়ি দিতে, দেখি বলো তো কি করবা? কম লাগবে না বেশি লাগবে সেটা তো বলতেছি না, কি করতে পারো মানে তোমার মাথায় কি আসতেছে, এটা সলভ করবা কিভাবে? এটাই আসল ফিজিক্সের, এটাই আসল। আচ্ছা, এমনিতেই আমাদের কত সময় লাগে সেটা আগে বের করে নিই আমরা। এমনিতেই সোজাসুজি নদী পাড়ি দিতে কত সময় লাগে? দেখো সোজাসুজি নদী পাড়ি দিতে সময়, সোজাসুজি নদী পাড়ি দিতে সময় টি সমান সমান ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। সোজাসুজি নদী পাড়ি দিতে সময় টি সমান সমান ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। আচ্ছা, স্রোতের বেগ 1 কিলোমিটার পার আওয়ার কম না, এটা 0.5 কিলোমিটার পার আওয়ার কম লিখে নাও। 0.5, স্রোতের বেগ 0.5।
আচ্ছা ওয়ানই থাকুক অন দিয়েও হবে, সমস্যা নেই, ওয়ানই থাকুক। 0.5 দিতে চাইছিলাম অন্য একটা তোমার প্রবলেমে ফালানোর জন্য, থাক এটা এরকমই থাক। টি সমান সমান ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। ডি এর মান কত? 2, ভি এর মান 2, সাইন আলফার মান কত? 120 ডিগ্রি না? সাইন 120 ডিগ্রি, তাহলে √3 ডিভাইড বাই 2, 2 কাটবে, 2 ডিভাইড বাই √3, তার মানে 2√3 ডিভাইড বাই 3। এত এত কি আসতেছে? আওয়ারে আসবে না? এটা কি কিলোমিটার পার আওয়ার? হ্যাঁ আওয়ারে আসবে। এত আওয়ার দশমিক করলে কত আসে দেখো তো? 1.15 আওয়ার। 1.15 আওয়ার। স্রোতের বেগ 1 কিলোমিটার পার আওয়ার কম হলে, আচ্ছা স্রোতের বেগ 1 কিলোমিটার পার আওয়ার কম হলে তা হবে ইউ সমান কত হবে? 0 হয়ে যাবে না? 0 কিলোমিটার পার আওয়ার এটা হবে। তো তখন তোমার কত সময় লাগবে? সেক্ষেত্রে সময় লাগবে সেক্ষেত্রে এটাকে তুমি T1 দাও, এটাকে T1 দাও। 2 কেটে গেল, √3 ডিভাইড বাই 2, তার মানে 2 ডিভাইড বাই √3, ওই √3 দ্বারা উপর নিচে গুণ করছি। 2 ডিভাইড বাই √3 না, তাহলে উপরে √3 দ্বারা গুণ করো, তাহলে 2√3, নিচে √3 দ্বারা গুণ করলে কি হয়ে যায়? 3। নিচে সাধারণত রুট রাখা উচিত না, যে কোনো একটা এক্সপ্রেশনের ক্ষেত্রে নিচে রুট রাখা উচিত না, এই জন্য নিচে রুট রাখি নাই। এই দেখো নিচে রুট রাখা মানে, রুট মানে কি আসলে দেখি বলো তো? অমূলদ একটা মান, অমূলদ একটা মান। অমূলদ মান নিচে রাখতে হয় না, অমূলদ মান তুমি সবসময় উপরে রাখবা। এমন না যে তুমি তোমার কাটা দিবে, এমন কিছু না, বাট এটা নিয়ম যে তুমি রুটটাও উপরে রাখো। এই সেক্ষেত্রে সময় টি ইকুয়াল, দেখি বলো এই ক্ষেত্রে সময়ের সূত্র কি বসাবো? কারো মাথায় আসে কিনা? স্রোত কি হয়ে গেছে? স্রোত 0 হয়ে গেছে। স্রোত 0 হয়ে যাওয়া মানে কি? ও যদি সোজাসুজি, আচ্ছা স্রোত 0 হয়ে যাওয়া মানে কি? ও চাচ্ছে সোজাসুজি নদী পাড়ি দিতে। আচ্ছা দেখো, যখন স্রোত ছিল ইউ এই বরাবর, তখন সোজাসুজি নদী পাড়ি দিতে আমরা কি করতাম? স্থূলকোণে যাত্রা শুরু করতাম। ক্লিয়ার? কেন স্থূলকোণে যাত্রা শুরু করতাম? কারণ এই স্রোতটা ওকে ধাক্কা দিয়ে সোজাসুজি নদী পাড়ি দিতে সহায়তা করবে। এখন স্রোতই নাই, তাইলে দেখি বলো তো সোজাসুজি নদী পাড়ি দেওয়ার জন্য কোন দিকে যাত্রা দিবে, শুরু করবে? লম্বভাবে কিন্তু যাত্রা শুরু করবে। দেখো এখন স্রোতই নাই, তাহলে ও যদি লম্বভাবে যাত্রা শুরু করে ওই বরাবরই যাবে, যে এই দিকেও যাত্রা শুরু করবে সেই বরাবরই কিন্তু যাবে। কেন যাবে? কারণ স্রোত নাই। ধাক্কা দিয়ে যে ওকে সামনের দিকে নিয়ে যাবে এরকম কিছু আছে? নাই, স্রোতই তো নাই। তাহলে লম্বভাবে তুমি যদি যাত্রা শুরু করো, তাহলে সেই ক্ষেত্রে টি সমান সমান আমরা কি লিখতাম? ডি ডিভাইড বাই ভি লিখতাম না? ডি ডিভাইড বাই ভি লিখতাম। তুমি অথবা তুমি চাইলে ডি ডিভাইড বাই ভি সাইন আলফাও বসাতে পারো। সাইন আলফার মান কত হবে? 90 ডিগ্রি। আলফার মান হবে 90 ডিগ্রি, ওই একই আসবে, ডি ডিভাইড বাই ভি। তাহলে টি সমান সমান ডি ডিভাইডেড বাই ভি। ডি এর মান 2 কিলোমিটার আর এটা হলো 2 কিলোমিটার পার আওয়ার, কত হবে? 1 আওয়ার, 1 ঘন্টা লাগবে। দেখছো স্রোত না থাকলে সময় কি লাগতেছে? কম লাগতেছে। স্থূলকোণে যাত্রা শুরু করছিল তো প্রথমে, এই জন্য স্রোত না থাকলে সময় কম লাগতেছে। যদি সূক্ষ্মকোণে যাত্রা শুরু করতো তাহলে তোমার এইটার থেকে বরঞ্চ ওইটাতেই বেশি কম সময় লাগতো। না, এটাতেই বেশি কম সময় লাগবে, ওটাতে আরো বেশি সময় লাগতো। কারণ অলওয়েজ বলছিলাম কম সময়, টি মিনিমামের সূত্র তখনই যখন কেউ লম্বভাবে যাত্রা শুরু করে, তখনই একমাত্র টি মিনিমাম হয়। এর থেকে কম সময়ে নদী পার হওয়া সম্ভব না। সর্বনিম্ন ও 1 ঘন্টাতে নদী পার হইতে পারবে, এর থেকে কম সময় সম্ভব না। আচ্ছা তাহলে কোথায় বেশি সময় লাগতেছে দেখো? স্রোতের বেগ 1 কিলোমিটার পার আওয়ার কম হলে সোজাসুজি নদী পাড়ি দিতে পূর্বের চেয়ে বেশি নাকি কম সময় লাগবে? তাহলে পূর্বে লাগছে হচ্ছে 1.15 আওয়ার, আর পরে লাগছে কত? 1 আওয়ার, তাহলে পূর্বের চেয়ে কম সময় লাগবে না?
লেখো, পূর্বের চেয়ে কম সময় লাগবে। পূর্বের চেয়ে কম সময় লাগবে। ক্লিয়ার? ঠিক আছে। তোমাদের মেসেঞ্জার গ্রুপে একটা এইচডব্লিউ দিব, ওইটা করে নিয়ে আসবা, বুঝছো? ঠিক আছে। কেমিস্ট্রি বের করো।